আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে সংবাদ সম্মেলন করলেন এবং সেখানে তিনি যে কথা বললেন, সাংবাদিকরা যে প্রশ্ন করলেন, তার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয় যে সকল উত্তর দিলেন, তাতে করে একটা বিষয় স্পষ্ট, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই জুলাই এবং আগস্টের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জন্য অনুশোচনা অনুভব করবে না। তারা ক্ষমা চাইবে না। এখন এই যে তাদের যে দৃঢ়তা, এই দৃঢ়তার নিয়ে তারা কি রাজনীতিতে টিকতে পারবেন কিনা, সাস্টেইন করতে পারবেন কিনা এবং এই রাজনীতি তাদের জন্য ফলপ্রসূ হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে রাজনীতিতে ক্ষমা চাওয়া, ক্ষমা করে দেওয়া, এগুলো নিয়ে কিছু কথা বলা আবশ্যক। রাজনীতিতে আসলে ক্ষমা করা যায় না, ক্ষমা করা উচিত হয় না। যারা বিভিন্ন সময় অপরাধীদেরকে ক্ষমা করেছেন, এমনকি বন্ধুদের বিশ্বাসঘাতকতাকে যারা ক্ষমা করেছেন, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ঐতিহাসিকভাবে সত্য, তারা তাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। খন্দকার মোশতাক বলেন কিংবা মীর জাফর বলেন, অথবা ইতিহাসের অন্য যে সকল ট্রেটর রয়েছেন, ইনক্লুডিং আবু জেহেল, প্রায় সবাই বিভিন্ন সময় ক্ষমার ক্ষমা প্রার্থী হয়েছেন, আর তাদেরকে ক্ষমা করা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগগুলো গ্রহণ করে তারা দানবরূপে যেভাবে ফিরে এসেছেন, এরকম ঘটনা কত রাষ্ট্রকে যে তছনছ করে দিয়েছে, কত সম্রাটকে যে কবরে পাঠিয়েছে, কত রাজবংশকে যে পথে বসিয়েছে, এরকম ইতিহাস কয়েকশো আমি বলতে পারবো, শত শত হাজার বছরের ইতিহাসে। তো কাজেই যারা সুপুরুষ, রাজনীতিতে সুপুরুষ, তারা কখনো ক্ষমা করেন না। তারা শাস্তি দেন, বিচার করেন, অথবা প্রতিশোধ গ্রহণ করেন। এখন সেই প্রতিশোধ জিঘাংসা হতে পারে, কিংবা সেই প্রতিশোধ রিভেঞ্জ হতে পারে, যে কোনোভাবে হোক না কেন। সামহাও শেখ হাসিনা নিজেকে প্রতিশোধ পরায়ণা রূপে এবং প্রতিশোধ গ্রহণকারী রূপে প্রতিষ্ঠিত করতে চান এবং অতীতে তিনি সেম কাজটি অত্যন্ত সুকৌশলে করেছেন। ফলে কি হলো, শেখ হাসিনা যতক্ষণ জীবিত আছেন, যতক্ষণ তার দেহে প্রাণ আছে এবং তার যে রাজনীতিতে ফেরার সম্ভাবনা যদি 1%ও থাকে, তার প্রতিপক্ষরা তাকে ভয় পাবে। আপনি চিন্তা করুন যে আমরা যে সবসময় রাষ্ট্রকে ভয় পাই বা রাষ্ট্র ক্ষমতাকে ভয় পাই, নট লাইক দ্যাট। আমরা গডফাদারকে ভয় পাই, মুরগি মিলনকে ভয় পাই, টোকাই সাগরকে ভয় পাই, আমরা আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিমকে ভয় পাই, হাজি মস্তানকে ভয় পাই। এইভাবে আমরা ভূত প্রেত আরও অনেককে ভয় পাই, জিনকে আমরা ভয় পাই। তাহলে শেখ হাসিনার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটার কয়েকটি অংশ আছে। একটি অংশ হলো তার নিজের একেবারে বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, আত্মীয় স্বজন মিলে, এটার একটা বলয়। 2 নম্বর হলো তার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নেতাকর্মী, যাদেরকে তিনি গড়ে তুলেছেন। এদের মাধ্যমে তিনি বাসে আগুন দিতে পারেন, এদের মাধ্যমে কারো বাড়িতে তিনি যে কোনো অকারেন্স ঘটিয়ে দিতে পারেন, এদের মাধ্যমে তিনি কাউকে একেবারে ক্ষমতা না থেকেও গুম করতে পারেন, কারো অঙ্গহানি ঘটিয়ে দিতে পারেন, কারো পায়ের রগ কেটে দিতে পারেন ক্ষমতায় না থেকে এবং দেশের বাইরে থেকে। এখন আপনি চিন্তা করুন, একজন সন্ত্রাসী, সে জিসান বাহিনী হোক বা টিসান বাহিনী হোক, সে যদি জেলখানাতে বসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারেন, সে যদি দুবাইতে বসে, কলকাতাতে বসে সুব্রত বাইন যদি বাংলাদেশে অপরাধের একটা নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন, তা সেক্ষেত্রে যেটিকে আমরা পলিটিক্যাল ভায়োলেন্স বলি, সেই পলিটিক্যাল ভায়োলেন্স শেখ হাসিনা ঘটাতে পারেন। তার যখন একটা রাজনীতিতে ফেরার ইচ্ছা থাকবে, তখন তিনি এক ধরনের ভায়োলেন্স করবেন, আর যখন তিনি দেখবেন যে তার সমস্ত সম্ভাবনা বন্ধ হয়ে গেছে, তখন তিনি তার প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য তিনি সর্বোচ্চ শক্তি ব্যবহার করবেন,
চারু মজুমদারের নকশাল অথবা সিরাজ শিকদারের সর্বহারা পার্টির মতো। এবং এই কারণে কি হলো, তার যারা প্রতিপক্ষ সবাই তাকে ভয় পাবে বা ভয় পাচ্ছে, অ্যাজ লং অ্যাজ মনে করা হচ্ছে সে জীবিত আছে বা তার প্রাণবায়ু আছে এবং সে এখনো পর্যন্ত একটা জায়গাতে টিকে আছে। ফলে যত হম্বিতম্বি হচ্ছে, ধরে আনবো, তারপর শেষে তার বিচার করব, ফাঁসিতে লটকাবো, এই কথাগুলো মূলত ভয়ের বহিঃপ্রকাশ। মানুষ যখন খুব ভয় পায় তখন চিৎকার চেঁচামেচি করে, নিজের মানে বুকে নিজে থাপ্পড় দিয়ে দেখায় আমি অনেক শক্তিশালী। নিয়ন্ত্রণহীন ভয়ের কারণে মানুষ এই কাজগুলো করে থাকে। কাজী শেখ হাসিনাকে নিয়ে তাদের যারা প্রতিপক্ষ তাদের ভয় না পাওয়ার কোনো কারণ নেই, এবং এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। আর এই কারণে তিনি বারবার সেজে গুজে বেশ প্র্যাকটিস করে আমাদেরকে ভয় দেখানোর জন্য নানা রকম ছলচাতুরি ছলাকলা তিনি করছেন। এই গেল এক। 2 নম্বর হলো যে রাজনীতিতে যে ক্ষমা, এই ক্ষমার ভালো নজির যেভাবে নেই অতীতে, আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু ক্ষমা করেছিলেন এবং সেই তার ক্ষমার কারণে তাকে জীবন দিয়ে সেটা নিষ্পত্তি করতে হয়েছে। জিয়াউর রহমানও কাউকে কাউকে ক্ষমা করেছিলেন। তিনি নির্ঘাত জানতেন যে তারা তার শত্রু, কিন্তু সেই শত্রুর সাথে তিনি মিত্রতা করার চেষ্টা করেছিলেন, ফলে তাকে একেবারে মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছিল। এ কারণে শেখ হাসিনা যে কাজটি, সেটা হলো সে কোনো অবস্থাতে শত্রুর সাথে মিত্রতা করতে চাচ্ছেন না। সে তার যা কিছু আছে, লোকজন যাকে মন্দ বলছে তাদের মধ্যে একেবারে মানে যেগুলো পচে গেছে, গলে দুর্গন্ধ বের হয়ে গেছে, যেগুলোকে তিনি বুঝতে পারছেন যেগুলোকে টানা যাবে না, তাদেরকে মাইনাস করে দিয়ে তার যারা লোকজন আছে তাদেরকে নিয়ে তিনি নিরাপদে ফিরে আসতে চাচ্ছেন ক্ষমতায়, বা নিরাপদে তার রাজনীতি পরিচালনা করতে চাচ্ছেন। এটা হলো বাস্তব অবস্থা। এবং তারই প্রেক্ষিতে তিনি কোনো অনুশোচনা দেখাতে চাচ্ছেন না। ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি যে কোনো ভুল করেছেন সেই কথাটাও তিনি বলতে চাচ্ছেন না। এতে করে তার যারা প্রতিপক্ষ তাদের আতঙ্ক আরও বেড়ে যাচ্ছে, তাদের মেজাজ আরও গরম হয়ে যাচ্ছে। আপনি জানেন যখন মানুষ মেজাজ গরম হয়ে যায় তখন সে কাঁপতে থাকে, ট্রাম্বলিং ইন ফিয়ার। খুব বেশি মেজাজ গরম দেখবেন অনেক বুড়া মানুষ, যুবক মানে বাচ্চা রাগ হয়ে লাল হয়ে যায়, তারপর গাল কাঁপতে থাকে, হাত কাঁপতে থাকে, থাপ্পড় দিতে চায় গালে, রাগের সাথে থাপ্পড় পড়ে যায় গলার উপরে। তারপর দেখা গেল যে লাথি দিতে চায়, কিন্তু লাথি পাই উঠে না রাগের সাথে। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে। তো সেক্ষেত্রে শেখ হাসিনা এবং তার যারা দলের লোকজন তাদের কর্মকাণ্ড দ্বারা প্রতিটি মুহূর্তে, ইংরেজিতে আমরা যদি বলি নুইসেন্স, সেই নুইসেন্স তৈরি করা হচ্ছে। সেই নুইসেন্স তৈরি করে জামাত, আওয়ামী লীগ, এনসিপি তাদের সবার মধ্যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিরক্তি তৈরি করা হচ্ছে, ক্রোধ তৈরি করা হচ্ছে, এবং দিন শেষে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে গোয়েবলসের একটা বিখ্যাত সূত্র আছে। আপনার গোয়েবলস হলো হিটলারের যাকে বলা হয় প্রচারমন্ত্রী, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন। এই শতাব্দীর পৃথিবীতে যত জানা শোনা ব্যক্তি আছে তাদের মধ্যে গোয়েবলস হলেন সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি। যে কোনো একটা মিথ্যা, যে কোনো একটি অপতথ্য, সেটিকে চমৎকারভাবে উপস্থাপন করে সেটিকে সত্যরূপে প্রতিষ্ঠিত করার যে অসাধারণ গুণাবলী, সেই গুণাবলী রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছে গোয়েবলসের বক্তব্যের মাধ্যমে। এই জন্য যখনই আমরা কাউকে কোনো মিথ্যা কথা বলতে দেখি তখন আমরা তাকে টিটকারি করে বলি এটা গোয়েবলসি ধারায় কথাবার্তা বলছে। কিন্তু বাস্তবতা হলো যে এডলফ হিটলারের ট্যাঙ্ক, কামান বাহিনী কিংবা তার সাজোয়া যান, তার মিলিটারি যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল হিটলারের তার যে গোয়েবলস। সে পুরো যুদ্ধের কাহিনী, হিটলারের বীরত্ব, হিটলারের শ্রেষ্ঠত্ব তিনি এত চমৎকারভাবে বর্ণনা করতে পারতেন। ফলে কি হলো, সারা দেশে দুর্ভিক্ষ হচ্ছে, সেই দুর্ভিক্ষের মধ্যে তিনি বাকিতে যুদ্ধের সরঞ্জাম কিনে ফেলছেন। তিনি এমনভাবে প্রচার করতেন যে বিশ্বের সমস্ত স্টিল কোম্পানিগুলো 20 বছর 30 বছরের ক্রেডিটে জার্মানিকে স্টিল দিল
ইন্ডাস্ট্রি করার জন্য, এবং সেই ইন্ডাস্ট্রি না করে সেটাতে তিনি যুদ্ধাস্ত্র, সাবমেরিন, মেরিন এগুলো সব তিনি তৈরি করে ফেললেন। এগুলো সবই কিন্তু গোয়েবলসের কাহিনী ছিল। তিনি ফিল্ড মার্শাল রোমেলের মতো একজন কল্পিত চরিত্র তৈরি করলেন। রোমেল ছিলেন, তিনি লিবিয়াতে যুদ্ধ করছিলেন, কিন্তু তিনি ছিলেন একেবারে সাধারণ মানের একজন জেনারেল। কিন্তু তাকে যেভাবে রবিন হুড বানানো হয়েছিল, তাকে যেভাবে ফিল্ড মার্শাল বানানো হয়েছিল, তাকে যেভাবে বীরত্ব তৈরি করা হয়েছিল, ইউরোপিয়ানদের মনে ভয় হয়ে গিয়েছিল যে দেয়ার ইজ এ ফিল্ড মার্শাল রোমেল, না জেনেই এই কাজটা গোয়েবলস করেছিলেন। গোয়েবলসের মতো এর আগে আমরা যার নাম জানি, তিনি ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলির আগে এইরকম প্রচার থেকে শুরু করে প্রোপাগান্ডা এবং বুদ্ধিমত্তা সহকারে প্রোপাগান্ডা আমরা জানি চাণক্যকে। এবং সাদ্দাম হোসেনের যিনি প্রচারমন্ত্রী ছিলেন, এই গত 50 বছরের মধ্যে গোয়েবলসের পরে যদি কেউ হয়ে থাকে সেটা হলো সাদ্দাম হোসেনের সেই প্রচারমন্ত্রী। যুদ্ধের, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, যুদ্ধের ঠিক সাদ্দাম হোসেন আত্মসমর্পণ করা বা পলিয়ে যাওয়া বা যাকে বলে তার 24 ঘন্টা আগেও সারা বিশ্বকে তিনি বিমোহিত করে রেখেছিলেন ইরাকের পাওয়ার সম্পর্কে, ক্ষমতার সম্পর্কে। এবং আমি এইরকম কোনো প্রচারমন্ত্রী দেখিনি। তো কাজেই প্রচারণা একটা বিরাট ফ্যাক্টর। বিএনপির পরাজয় এবং বিএনপি আগামীতে ভালো করতে পারবে না, এর কারণ হলো বিএনপির এই টোটাল প্রচার সেলটা একেবারে জিরো। জিরো শুধু নয়, ক্ষেত্র বিশেষে মাইনাস। অন্যদিকে আওয়ামী লীগ এই কাজটিতে ভালো করতে পারেনি, এর কারণ হলো আওয়ামী লীগ প্রথম থেকে তার যে প্রচার বিভাগ, তার যে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এই জায়গাটিতে তিনি বিরক্তিকর, শেখ হাসিনা বিরক্তিকর লোকদেরকে দিয়েছিলেন, অযোগ্য লোকদের দিয়েছিলেন। ফলে সত্যিকার অর্থে প্রচার বলতে যা বোঝায়, যেটি তার সরকারের উন্নয়নকে তুলে ধরবে, তাকে তুলে ধরবে স্মার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি, এই জিনিসগুলো করতে পারেননি। এনিওয়ে, এখন এই যে তিনি এই সময়টিতে চেষ্টা করছেন গোয়েবলসের কায়দায় বা ধরুন ম্যাকিয়াভেলির কায়দায়, দ্য প্রিন্সের অনুকরণে, চাণক্য নীতির অনুকরণে তার কর্মকাণ্ডকে যতটা সম্ভব ফ্লারিশ করার জন্য। যেমন যে কোনো প্রচারের আপনি একটা পোর্ট্রেট তৈরি করবেন, সেই পোর্ট্রেটের আগে আপনাকে একটা যুক্তি দাঁড় করাতে হবে। এমন যুক্তি যে সে যুক্তিটা বলে নয়, ইউ উইল আস্ক সাম কোশ্চেন, আপনি প্রশ্ন করবেন। আপনার প্রশ্নের মাধ্যমে শ্রোতারা, দর্শকরা যে উত্তর দেবে, ওটাই আপনার প্রচারণা। যেমন দেখা গেল যে এইবার এই কাজটি খুব স্মার্টলি সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে করা হলো, যখন বলা হলো যে এই জুলাই অভ্যুত্থানের সময় যে হতাহত হয়েছে, আপনারা কি তার দায় নেবেন কিনা, সরি ক্ষমা প্রকাশ করবেন কিনা, ক্ষমা চাইবেন কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই বিষয়টি যে তার এরকম একটা প্রশ্ন হবে বা প্রশ্ন করা হবে এবং এটার এগেনস্টে কি উত্তর দেওয়া হবে সেটা তাদের জানা ছিল এবং সেভাবে তারা প্রস্তুতি নিয়ে আসছেন। এবং দেখেন খুব ম্যাটিকুলাসলি সে যে উত্তরটা দিয়েছে, উত্তরটা হলো যে আমি কিভাবে ক্ষমা চাইব, অন হোয়াট বেসিস। এখানে যদি 100টি দুর্ঘটনা ঘটে, মানে মানে উনি এইভাবেই বলেননি, আমি আমার মতো করে বলছি, যার ওনার যে কথা তার সারবেত্তা এরকমই হবে। যেখানে 100টি ঘটনা বা 1000টির ঘটনা যদি ঘটে, তাহলে এই 1000টি ঘটনার মধ্যে একটি অংশ আমাদের নেতাকর্মীরা করেছে, একটি অংশ পুলিশ করেছে, একটি অংশ এখন যারা বিজয়ী আন্দোলনকারী তারা করেছে। এখন আন্দোলনকারীদের যে কর্মকাণ্ডগুলো, সেই আন্দোলনকারীদের কর্মকাণ্ডগুলো যদি নিরপরাধ হতো, তাদের যদি আত্মবিশ্বাস প্রবল থাকতো, তাহলে তাদের জন্য ইন্ডিমেনিটি দরকার হতো না। যেমন 1971 সালে মুক্তিযোদ্ধারা রাজাকারদের খুন করেছে, কাজেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো রাজাকার মামলা করতে পারবে না, এই জন্য কোনো ইন্ডিমেনিটি করা হয়নি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে এমন কিছু ঘটেছে যে ঘটনার কারণে যাদেরকে ইন্ডিমেনিটি দেওয়া হয়েছে, ইট মিনস তারা একটি অপরাধকে আড়াল করতে চাচ্ছে, তারা বিচারের মুখোমুখি হতে চাচ্ছে না এবং বিচারের যে পথ এবং ক্ষমার যে পথ, এই পথটাকে তারা রুদ্ধ করে দিয়েছে। কাজে একটি অংশের জন্য আপনি ইন্ডিমেনিটি দিবেন আর অপর অংশটির জন্য আপনি ক্ষমা চাইতে বলবেন, অনুশোচনা প্রকাশ করতে পারবেন, এটা তো হয় না।
এই যে তার যে কথার ধরন এবং প্রকৃতি, ইট ওয়াজ ইউনিক। এখন আপনি কি বলবেন? বিদেশি যারা ঝানু ঝানু সাংবাদিক ছিল তারা কাউন্টার প্রশ্ন করতে পারেননি, একেবারে স্টপ হয়ে গেছেন। এবং ওখানে যতই বলা হোক না কেন ভাড়াটিয়া শূন্য, ভাড়াটিয়া সাংবাদিক, এই কথাগুলো আমরা ব্যবহার করি সচরাচর, কিন্তু ওখানে অনেক সাংবাদিক ছিলেন যারা ওত পেতে ছিলেন। পুরো অনুষ্ঠানটি লাইভে দেখানো হচ্ছিল, কিন্তু এই যে সজীব ওয়াজেদ যে বক্তব্য দিলেন এটার কাউন্টার প্রশ্ন করার জন্য লাইভে প্রায় 3 লাখ 4 লাখ, এক একটা পেজে 3 লাখ 4 লাখ লোক লাইভে এই অনুষ্ঠানটা দেখেছেন। রয়টার্স সরাসরি দেখিয়েছে, আওয়ামী লীগের পেজ থেকে দেখানো হয়েছে, এরকম হাজার হাজার পেজ থেকে দেখা হয়েছে। তাহলে মনে করুন যে অ্যাট লিস্ট সারা দুনিয়াতে এটার সঙ্গে কয়েক কোটি মানুষ সরাসরি এই অনুষ্ঠানটি দেখেছে, এক একটা পেজে 2 লাখ 2.5 লাখ করে। তাহলে তারা তো প্রশ্ন করবে। আপনি এই যে পেজগুলোতে এই দৃশ্য দেখানো হয়েছে সেখানে দেখুন যে সজীব ওয়াজেদ জয় যখন এই কথাটা বললেন বা উত্তর দিলেন সেটার কাউন্টার প্রশ্ন এসেছে কিনা। এবং এখন আমিই বললাম, আপনি দেখুন এই কথার উত্তরে আপনি কি জবাব দিবেন, কি জবাব দিবেন একবার চিন্তা করুন। তাহলে এই যে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেই কাজের মধ্যে সে তার জুলাই আগস্টের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে সে কোনো অবস্থা অন্যায় মনে করছে না, কোনো অবস্থার জন্য সে অনুশোচনা প্রকাশ করছে না। উল্টো সে তার প্রতিপক্ষকে আক্রমণ করতে চাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্রকে বাঁচানোর জন্য যে ক্যাজুয়ালিটি, হত্যাকাণ্ড এবং গুলি করা, অন্য যে সমস্ত কাজ করার এটার একটা লিগ্যাল রাইট অলমোস্ট সবারই ছিল। আর অপরাধ বলতে যারা বোঝায় সেটা হলো যে সকল সিভিলিয়ান, যেমন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা যে অস্ত্র হাতে রাস্তায় নেমে যে সকল ক্যাজুয়ালিটি করেছে এগুলো সব ক্রিমিনাল কেসের আন্ডারে। কিন্তু তিনি মানে আওয়ামী লীগ যেটা বলতে যাচ্ছে এখানে পুলিশ বা সেনাবাহিনী যে কাজগুলো করেছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাজগুলো আইনগত বাধ্যবাধকতার মধ্যে আছে, এই কাজের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আবার অন্যদিকে তাদের অ্যাগেনস্টে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খুন করেছেন, রাহাজানি করেছেন, আপনি তাদের এই কাজ করার জন্য কোনো আইনগত বৈধতা ছিল না, একটা সিঙ্গেল ওয়ান। এই কথাটা তারা প্রচার করতে চাচ্ছে। সেকেন্ডলি হলো তারা এরপর আবার ভাগ করে ফেলছে, অর্থাৎ শেখ হাসিনা আগস্ট মাসের 5 তারিখে চলে গেছে। কাজেই 5 তারিখে তিনি যখন চলে গেলেন দুপুর 1টার সময়, 1টার পরে যে ঘটনাগুলো ঘটেছে সে তার জন্য তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা থানা পুলিশ প্রশাসন কেউ দায়ী নয়। তিনি ক্ষমতা হারিয়েছেন, ফলে কাজেই 5 তারিখের 1টার পরের কোনো ঘটনার জন্য তো তাকে দায়ী করা যাবে না। এখন আপনি অ্যাসার্টেন করেন 1টার পরে 5 তারিখ 2024 সাল আগস্ট মাসের 5 তারিখ 1টার পরে কী কী হয়েছে। সেকেন্ড থিল অনওয়ার্ড 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ পরবর্তীতে যে মবগুলো হয়েছে বা এখন পর্যন্ত যে অপরাধগুলো হচ্ছে এগুলোর দায় দায়িত্ব কারা নেবে? এগুলো কি ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পড়বে? এই কাজের জন্য কি